মেডিকেলি আপনার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা কোথায় থেকে শুরু হয়েছে সেটা আপনিও জানেন না। আর পাঁচটা সাধারণ মানুষের মতন আপনিও গেছিলেন জ্বর সর্দি কাশি নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার সেখানে আপনাকে কাশির ওষুধ, অ্যান্টিবায়োটিক্স, জ্বরের ওষুধ সবটাই প্রেসক্রাইব করলেন। আপনি সেই ওষুধ কিনে খেতে শুরু করলেন। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সুস্থ হলেন, কিন্তু কাশির রেশটি থেকেই গেল। 1 মাস, 2 মাস, কিন্তু কাশি আর কিছুতেই থামতে চায় না। বিভিন্ন ডাক্তার চেঞ্জ, বিভিন্ন ঘরোয়া টোটকা, বিভিন্ন ধরনের কাফ সিরাপ ট্রাই করলেন, কিন্তু কাশি যাচ্ছে না। এরপরে আরও স্পেশালাইজড ডাক্তারের কাছে গেলেন। সেখানে ধরা পড়লো আপনি তো ক্রনিক গলার ইনফেকশনে ভুগছেন, কিংবা সিভিয়ার কোনো লাং ডিজিজে ভুগছেন, যেটা কিন্তু এতদিন আপনার ছিল না। তো সেক্ষেত্রে শুরু করা হলো আরও কড়া ডোজের ওষুধ, সঙ্গে স্টেরয়েডস, ইনহেলার, নেবুলাইজার, আরও কত কী। কী মিলছে তো আপনার সঙ্গে কথাগুলি? গেছিলেন সিম্পল জ্বর সর্দি নিয়ে, কাশি সারলো না, সেই থেকে রেগুলার বেসিসে এখন শুরু হয়ে গেল আপনার ওষুধের ওপরে ডিপেন্ডেন্সি। রেগুলার আপনাকে ইনহেলার বা স্টেরয়েড গ্রুপ অফ মেডিসিনস নিতে হয়, তা না হলে আপনি চলতে পারেন না। সঙ্গে একটু যদি ডাস্টের এক্সপোজার হয়, কিংবা একটু যদি স্মোকি এনভায়রনমেন্টে যান, তখনই আপনার প্রবলেম ট্রিগার করে যায়। এই কাশির একটা প্যাটার্ন আছে, যখনই শুচ্ছেন তখনই কাশি বাড়ছে, যখনই ঘুমটা একটু গাঢ়র দিকে যাচ্ছে তখনই কাস্তে কাস্তে উঠে পড়তে হচ্ছে, মনে হচ্ছে শ্বাস নিতে পারছেন না, লাংসটা টাইট ফিল হচ্ছে, কাস্তে কাস্তে বমি চলে আসছে, কিছু ক্ষেত্রে গলা ফেটে রক্ত আসছে। যত দিন যাচ্ছে ওষুধ তো খাচ্ছেন, কিন্তু সমস্যা বাড়তে থাকছে। অল্পতেই আগে ঠান্ডা লেগে যেত না, এখন লেগে যাচ্ছে। একটু সিজন চেঞ্জে যখন সেটা সবাই উপভোগ করে, আপনার জন্য সেটা সাজা হয়ে দাঁড়ায়। একটু ঠান্ডা গরম ওয়েদার হলো, বৃষ্টি হলো, এসি থেকে বাইরে গেলেন, কিংবা একটু এসি রুমে বেশিক্ষণ বসলেন, ব্যাস আপনার হাঁচি কাশি আবার শুরু। খেয়াল করবেন এর সঙ্গে সঙ্গে বডি আপনার নিজস্ব এনার্জি লেভেলও হারাচ্ছে, আগের মতন আর কাজে ফোকাস করতে পারছেন না, সঙ্গে হজমের ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। কেন? কারণ হচ্ছে এই যে ওষুধগুলো নিচ্ছেন আপনি, এইটা সাইড এফেক্টস তো আছে। যে ওষুধগুলো রেগুলার বেসিসে নিচ্ছেন সেটা প্রসেস করছে আমাদের লিভার দিয়ে যখনই মেডিসিনটি যাচ্ছে, তখন কিছুটা মেডিসিনাল পার্ট লিভার অ্যাবজর্ব করে নেয়। এটা যদি অনেকটা মাত্রা বেড়ে যায় দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে, তখন লিভারের মেটাবলিজম ডিস্টারবেন্স শুরু হয়, লিভার ম্যালফাংশন করতে শুরু হয়। ফলে দেখা যায় আপনাদের অনেকেরই এলএফটি রিপোর্টে লিভার এনজাইমস যেমন এসজিওটি, এসজিপিটি, এগুলো মাত্রার যেটা নর্মাল থাকার কথা তার তুলনায় বেড়ে যাচ্ছে। লিভারের উপরে যত চাপ বাড়ে, আপনার নার্ভাস সিস্টেমও তত ইরিটেটেড হয়ে যায়। স্পেশালি চাপ পড়ে ভেগাস নার্ভের ওপরে, আর এই নার্ভাস সিস্টেম যত ইরিটেটেড হয়ে যায়, চাপ ফেলে হার্টের ফাংশনের ওপরে। কারণ বডির প্রত্যেকটা ফাংশন ইন্টারকানেক্টেড। হার্টের ওপরে চাপ পড়লে হার্ট ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, সেটা বডির একটা নর্মাল ডিফেন্স মেকানিজম হিসেবে বাড়ায়। আপনি যখন দেখলেন যে ব্লাড প্রেশার বেড়ে আছে, আপনি আবার ব্লাড প্রেশারের ওষুধও শুরু করলেন। এই রকম সাইকেল দীর্ঘদিন চলতে চলতে এফেক্ট ফেলে কিডনির উপরে। আলটিমেটলি যেটা দাঁড়ালো, আপনি গেছিলেন একটা সিম্পল জ্বর সর্দি কাশি নিয়ে, মোটামুটি 1 বছরের ভেতরে মাল্টি অর্গান প্রবলেম স্টার্ট হয়ে গেল। আপনি একটা ক্রনিক রুগীতে পরিণত হয়েছেন। যেটা শুরু হয়েছিল ইনিশিয়ালি একটা অ্যান্টিবায়োটিক আর কাপ সিরাপ দিয়ে, সেটা 1 বছর পরে মুঠো মুঠো ওষুধ, খাওয়ার থেকে বেশি ওষুধ, এইসবে পরিণত হলো। আপনারা সুরাহা খুঁজতে গিয়ে কোথাও একটা এই লুপ হোলের মধ্যে আরও বেশি জড়িয়ে পড়েছেন। কি মনে হয় এভাবে কখনো সারা সম্ভব? ওষুধের সাইড এফেক্টস, সেই ওষুধ সাইড এফেক্টসের ওষুধ, তার আবার সাইড এফেক্টস। কি করবেন? কেমন হয় এই জিনিসটা যদি রিভার্সে নিয়ে যাওয়া সম্ভব হয়? অবশ্যই সম্ভব। কেন? আমি আমার চেম্বারে প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দ্বারা এই ধরনের রুগীকে পুরোপুরিভাবে সুস্থ করেছি, যে কারণে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করা আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে। প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এই সব ধরনের মাল্টি অর্গান অ্যাফেক্টেড ডিজিজকে প্রপারলি সারাতে সক্ষম। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন। আর যদি আপনি আপনার স্বাস্থ্যকে মূল্যবান ভাবেন, অবশ্যই হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের দিকে সুইচ করুন, আপনার নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, আপনার পরিবারকে ভালো রাখার জন্য। আজ এখানেই।
নমস্কার।